মা ভোরবেলা বাবাকে কয়েকবার ডাক দিয়েছে। বাবা পাশ ফিরে শুয়ে বললেন, আজকে শরীরটা ভালো লাগছে না, অফিসে যাব না। মা আর ডাকলেন না বাবাকে। প্রতিদিন সেই ভোরে উঠে অফিসে যায়, ফেরে রাত 9টায়। সপ্তাহে 2 দিন ফিরতে ফিরতে রাত 10টা 11টাও বেজে যায়। আজকে না হয় একটু ভোরে শান্তিতে ঘুমিয়ে থাকুক। বাবা ঘুম থেকে উঠলেন 10টার দিকে, উঠে নাস্তা শেষ করলেন। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। যদিও এখন মানুষ এতটা রক্ষণশীল হয়ে গেছে, সবাই যে যার মতো আলাদা থাকে। আমার 2 চাচা আর বাবা দাদি মিলে একসাথেই থাকি। বাবা কিংবা চাচাদের ভিতরে কখনো কোনো ঝামেলা দেখিনি। বাবা সংসারের বড় ছেলে হওয়ায় সবাই বাবাকে আলাদা সম্মান করে। বাবা নাস্তা শেষ করে হাঁটতে বের হলো। দাদি জিজ্ঞেস করলেন, অফিসে যাবি না? বাবা বললেন, না মা, আজকে শরীরটা অনেক খারাপ লাগছে। বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম বাবাকে সত্যি অখুশি মনে হচ্ছে। চোখের দিকে তাকানো যায় না, মুখের ভিতরে একটা অখুশি ছাপ। পরদিন স্বাভাবিকভাবে ভোরে উঠে নাস্তা শেষ করে ব্যাগ নিয়ে বাবা বের হয়ে গেলেন। আমার কলেজের একটা ক্লাস শেষ হয়েছে, তখনই শুনলাম আমাদের কলেজের শিক্ষক রহমান স্যার অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রহমান স্যার আমাদের সবারই মোটামুটি পছন্দের। স্যার অনেক ভালো শিক্ষক এবং ভালো মানুষও। কিছু শিক্ষক থাকে না যারা স্টুডেন্টদের সাথে সহজে মিশে যেতে পারে, যে স্যার সবার পছন্দের। রহমান স্যার তেমন একজন শিক্ষক। আমরা 7 জন রহমান স্যারকে দেখতে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে বের হয়ে বাসায় ফিরবো, তখন হাসপাতালের পাশের একটা পার্কের বেঞ্চে বাবাকে বসে থাকতে দেখলাম। বাবা পার্কের বাচ্চাদের সাথে কথা বলছেন। বাবার এখন অফিসে থাকবার কথা, তবে এই মুহূর্তে বাবাকে পার্কে বসে থাকতে দেখে আমার মনে প্রশ্ন জাগে, বাবা এই সময় এখানে কি করছেন? আমার পাশে বন্ধুরা ছিল, যার কারণে দূর থেকে দেখেই চলে আসি। বাবার কাছে যাওয়া হয়নি। বাবা অফিস থেকে প্রতিদিন যখন ফেরেন, ঠিক একই সময় বাসায় আসলেন। বাবা বাসায় ফিরে প্রথমে আমাকে ডাক দেন, কিন্তু আজকে আর বাবা আমাকে ডাক দিলেন না। বাবার কিছু একটা হয়েছে, সেসব চোখে মুখে স্পষ্ট। কিন্তু বাবা চুপচাপ স্বভাবের। যাই হোক, কাউকে কিছু বললেন না। পরদিন বাবা অফিসে গেল। আমার 2টো ক্লাস আছে আজকে, এরপর আর ক্লাস নেই। আমি পার্কের দিকে গিয়ে দেখলাম বাবা একইভাবে সেই জায়গায় বসে আছে। আমি ভাবলাম বাবার কাছে যাব কিনা। বাবা আমাকে দেখে চমকে উঠলেন, যেন আমাদের দেখা হওয়াটা উচিত হয়নি। বাবা বললেন, তুই এখানে? এখানের পাশের একটা হাসপাতালে আমাদের স্যার ভর্তি, তাকে দেখতে আসলাম। বাবা বললেন, বসবি? আমি বাবার পাশে বসলাম। তারপর বাবাকে বললাম, বাবা একটা কথা জিজ্ঞেস করব? বাবা বলল, কি জিজ্ঞেস করবি? আমি সে প্রশ্ন হয়তো জানি। আমার চাকরিটা আসলে আর নেই, যদিও বাসায় কেউ জানে না। যেন কেউ চাকরি যাওয়ার কথা জানতে না পারে, তাই ভোরে বের হই বাসা থেকে। বাবাকে কি বলবো বুঝতে পারলাম না। বাবার আয়েই আমাদের সংসার চলতো। এক সময় 2 চাচা ছোট ছিলেন, তাদের লেখাপড়ার খরচ, ফুপুদের বিয়ে দেওয়ার এসব সবকিছুই বাবা নিজেই করেছেন। আমার দাদু চাকরি জীবনে তেমন কিছু করতে পারেননি। তার সারা জীবনের অর্জন ছিল সততা আর একটা 3তলা বাড়ি। এই বাড়ির কিছু টাকা লোন ছিল, সেই লোন বাবা পরিশোধও করেছেন। বাবা চাকরি যাওয়ার ঘটনা বাসার সবাই জেনে গেল। বাবাকে আর সকালবেলা অভিনয় করে ব্যাগ নিয়ে বের হতেও হলো না। বাবার চাকরি নেই শুনে আমার চাচারা বলে দিলেন আলাদা হয়ে যাবেন, একসাথে আর থাকবে না। বাবার আয় নেই। আমরা 2 ভাই বোন আর মা, এই 4 জনের দায়িত্ব তারা এখন আর নিতে পারবে না। যদিও একসময় বাবা এই সংসারের সবকিছু কাঁধে চাপিয়ে চলেছেন, এখন চাচারা আলাদা হতে চাইলেন। বাবার কথার এখন আর কোনো দাম নেই।
যখন বাবার চাকরি ছিল, হাতে টাকা ছিল, ভাইয়ের ছেলেদের হাতের মুঠোয় উৎসবের দিনে টাকা, ভাইদের পোশাক দিতে পারছে, তখন বাবার কথার অনেক মূল্য ছিল। আমরা সবাই মিলে ২ তলায় থাকতাম। ২ তলার মাঝখানে একটা দেয়াল উঠিয়ে সেখানে আমার ছোট চাচা আর মেজো চাচা থাকবেন, এমন কথা ঠিক হলো। আমাদের জায়গা হলো চিলেকোঠায়, কারণ ৩ তলায় তখন ভাড়াটিয়া ছিলেন। হুট করে বললেই তারা বাসা ছাড়বেন না। চিলেকোঠায় কবুতর পোষা হতো একসময়। মা বাবা মিলে সেই ঘরটা পরিষ্কার করলেন, সাথে আমিও তাদের সাহায্য করলাম। বাবার কাঁধে তখন ঋণ, সংসার চালাবার মতো পয়সা বাবার কাছে ছিল না। ৩ তলার ফ্ল্যাট থেকে ৯,০০০ টাকা ভাড়া পেত বাবা। আমাদের ২ ভাই বোনের পড়াশোনায় মাসে ১,০০০ চলে যেত, বাকি থাকতো ২,০০০। মায়ের কিছু জমানো টাকা ছিল, সেসব দিয়ে টেনে টুনে সংসার চলতো কোনো রকমে। আমার বাবা সব সময় বড় মাছ কিনে বাসায় ফিরতেন, কিন্তু সেই বাবা এখন মাসে ২ বারের বেশি মাছ কিনতে পারেন না। হালকা পচা মাছ কম দামে কিনে নিয়ে আসেন। বাবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, বাবা সিগারেট খাওয়া ছেড়ে দিলেন। আমার ভাই রিকশায় স্কুলে যেত, সে এখন হেঁটে যায়। ভাইয়ের পায়ে কয়েকটা ফোস্কা ফুটে গেছে, বাবার মুখের উজ্জ্বলতা কমে চেহারায় কেমন কালো ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মাস ৬ পরে বাবার একটা বিদেশি কোম্পানিতে চাকরি হলো। অফিস থেকে বাবা একটা গাড়ি পেলেন। বাবার চাকরির ২য় সপ্তাহে রবিবার আমরা সেই গাড়িতে পুরো শহর ঘুরলাম। বাবা মা আর আমরা ২ ভাই বোনে হোটেলে খাবার খেলাম। বহুদিন পরে যেন মনে হলো বাবার চোখের অশোকের ছাপ মুছে গেছে। পরের মাসে আমার বাবা দাদু বাসার চিলেকোঠা ছেড়ে অন্য একটা বাড়িতে ভাড়া ওঠে। আমার বাবা এমন মানুষ ছিলেন যাকে দিয়ে সব করানো যেত। বাবা সবকিছু করেই যেতেন ভাই বোনেদের জন্যে, কিন্তু বাবা কঠিন হয়ে গেলেন এক সময়। এরপর বাবা আর কখনো তার ২ ভাইয়ের সাথে কথা বলেননি। দাদি যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন ওই বাড়িতে গেছেন। দাদির মৃত্যুর পরে বাবা আর কখনো সেই বাড়িতে ফেরেনি। বাবার ভাগের ফ্ল্যাট বিক্রি করে দেয়। দুঃসময়ে বাবা মানুষ চিনেছে। দুঃসময় জীবনে আসা দরকার, তখন মানুষ চেনা যায়। বাবার দুঃসময় বদলে গেছে, তবে বাবা বহু মানুষ চিনেছে, যাদের কাছের এবং সবচেয়ে আপন ভেবেছে। নিজের স্বার্থ না ভেবে যাদের নিয়ে ভেবেছে, তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে আমার ফুফুরা, যাদের বিয়ের সময় বাবা নিজের টাকায় স্বর্ণ অলংকার দিয়েছেন। বাবার যখন চাকরি ছিল না, ফুফুদের কাছে টাকা ধার চাইলে অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। পরে বাবা দাদির কাছ থেকে জানতে পারে ফুফুরা শুনেছে বাবার আর চাকরি নেই, এখন যদি টাকা দেয় সে আর ফেরত দিতে পারবে না। সেই ভয়ে বাবাকে টাকা ধার দেয়নি। আমার বাবার চোখে একটা আবরণ ছিল, সেই আবরণ দুঃসময়ের বাতাস সরিয়ে দিয়েছে।